হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে টপিকটা করব সেটা হলো ইকুইলিব্রিয়াম। ওকে, তো বলতে গেলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের এই ইকুইলিব্রিয়াম থেকে অরিজিনাল স্ট্যাটিক শুরু হয়। ওকে, স্ট্যাটিক্স কিন্তু বেসিক্যালি ইকুইলিব্রিয়াম থেকেই স্টার্ট হয়, এটাই বলা চলে। তো আমরা ইকুইলিব্রিয়াম বলতে তাহলে কি বুঝি? ইকুইলিব্রিয়াম হচ্ছে একটা স্টেবিলিটি। ওকে, যে কোনো জিনিসের মধ্যে একটা সুস্থিত ভাব এসে গেছে বা আমার ভারসাম্য বজায় আছে। ওকে, তো ইকুইলিব্রিয়ামের যে ডেফিনেশনটা সেটা হলো এ বডি said to be in equilibrium if the resultant of the force system that acts on the body is জিরো। ওকে, এটার মানেটা কি বোঝায়? যে একটা আমার বডি আছে, সে বডির যে রেজাল্টেন্ট ফোর্স হবে, রেজাল্টেন্ট ফোর্স কোনটা আগের ক্লাসে আমরা বা আগের ভিডিওতে যেটা দেখেছি, যে আমার একটা বডিতে যে অনেকগুলো ফোর্স অ্যাক্ট করছে এক্সটার্নালি, সেই ফোর্সগুলোর যে এফেক্ট, সেই নেট এফেক্টটা আমি ট্রান্সফার করছি একটা সিঙ্গেল ফোর্সে, দ্যাট ইজ কল্ড রেজাল্টেন্ট অফ অল ফোর্সেস। সেই রেজাল্টেন্টের এফেক্টটা মানে আমার বডির উপর যে নেট এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে জিরো। ওকে, এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম বোঝায়। ইকুইলিব্রিয়াম means that both the resultant force and resultant কাপেল অর মোমেন্ট, যাই বলি, মোমেন্ট অথবা কাপেল। কাপেল কখন হয়? যখন পিওর মোমেন্ট হয়। ওকে, সো মোমেন্ট অর কাপেল আর জিরো। তো আমাদের রেজাল্টেন্ট ফোর্সটাই যে শুধুমাত্র মানে নেট এফেক্টটাই জিরো হচ্ছে, মানে রেজাল্টেন্ট ফোর্সটাই জিরো হচ্ছে তা নয়, রেজাল্টেন্ট মোমেন্টও কিন্তু জিরো হচ্ছে। ওকে, তো আমাদের যে ইকুইলিব্রিয়াম, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে আমরা ইকুইলিব্রিয়ামকে ক্লাসিফাই করতে পারি দুভাবে ক্লাসিফাই করব। সেটার ফার্স্ট হলো স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিক আর স্ট্যাটিক এই দুটো ভাগে আমরা ইকুইলিব্রিয়ামকে ক্লাসিফাই করতে পারি। স্ট্যাটিক মিন্স বডি ইজ অ্যাট রেস্ট, মানে কোনো বডি আমার স্টেবল কন্ডিশনে রয়েছে, মিন্স কোনো ডাইনামিক কন্ডিশন এখানে নেই। বলতে গেলে বডিটা একদম স্থির আছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক। ইকুইলিব্রিয়াম যে অনলি ফর স্ট্যাটিক হয় তা কিন্তু নয়, ডাইনামিকও হয়। ওকে, সো ডাইনামিক বলতে আমাদের কোনো জিনিস মুভিং কন্ডিশনে আছে। সো বডি ইজ মুভিং উইথ constant speed in a
স্ট্রেট পাথ। ওকে, সো এখানে আমার বডিটা কি রেস্ট কন্ডিশনে আছে, এখানে আমার একটা কনস্ট্যান্ট স্পিডে আছে বাট একটা স্ট্রেট পাথে আছে, মানে বডিটা আমার এক জায়গা থেকে মুভ করছে আরেকটা প্লেসে লিনিয়ারলি একটা স্ট্রেট লাইন বরাবর। সেখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি এবং ফাইনাল ভেলোসিটি সেটা হবে ইকুয়াল, মানে আমার কনস্ট্যান্ট, কোনো রকম চেঞ্জ নেই। ওকে, আর বডি রেস্ট মিন্স এখানে কোনো রকম ভেলোসিটি নেই। ওকে, তো এটা আমার লিনিয়ার পাথই কেন বললাম সার্কুলার পাথ? অবশ্যই সার্কুলার পাথে কি আমার তো ওখানেও একটা একই কনস্ট্যান্ট স্পিডেই বডিটা ঘুরবে, কিন্তু আমার ভেলোসিটির ডাইরেকশন সেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সার্কুলার পাথ এই কারণেই হবে না, যেহেতু ওখানে ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, যার কারণে আমার স্ট্রেট লাইন বরাবর ভেলোসিটি এবং কনস্ট্যান্ট স্পিড রিপ্রেজেন্ট করা হয়। ডায়নামিক কন্ডিশনকে মানে ডায়নামিক ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করা হয় কনস্ট্যান্ট স্পিডের এবং স্ট্রেট লাইনের রেসপেক্টে। ওকে, তো আমরা স্ট্যাটিক এবং ডায়নামিক যে দু রকমের ইকুইলিব্রিয়ামকে বুঝলাম। এবার এখানে আমরা দেখব যে ইকুয়েশনগুলো আমাদের কি কি হয়। বেসিক্যালি আমাদের যে থ্রি ডাইমেনশনাল সিস্টেম আছে, থ্রি ডাইমেনশনাল ফোর্স সিস্টেম। ওকে, থ্রি ডাইমেনশনাল যে ফোর্স সিস্টেম সেখানে আমাদের থ্রি ডাইমেনশনাল মিনস এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেট সিস্টেমই থাকবে। ওকে, তো আমার তিন ডাইরেকশনারি ফোর্স সেখানে অ্যাক্ট করবে একটা বডির ওপর। হুম, তো সেই বডিটার মধ্যে যে ফোর্সটা অ্যাপ্লাই হলো, তো সেখানে আমার এক্স ডাইরেকশনের ফোর্স, ওয়াই ডাইরেকশনের ফোর্স এবং জেড ডাইরেকশনের ফোর্স, নেট ফোর্স ইজ জিরো। আমি আগেই বললাম যে ইকুইলিব্রিয়াম মিনস একটা স্টেবিলিটি। ওকে, যেখানে বডির মধ্যে একটা স্টেবিলিটি থাকবে, হয় বডিটা স্ট্যাটিক কন্ডিশনে ছিল স্ট্যাটিক কন্ডিশনেই থাকবে। ওকে, রেজাল্টেন্ট জিরো হচ্ছে যেহেতু, এবং ডাইনামিক কন্ডিশনে থাকলেও আমার বডিটা ডাইনামিক কন্ডিশনেই একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা স্ট্রেট লাইনকে ফলো করে মুভ করবে। ওকে, তো আমার ফোর্সগুলো এখানে মানে ফোর্সের যে তিনটে ইকুয়েশন, যেহেতু থ্রি ডাইমেনশনালি এক্স ওয়াই জেড, তাদের নেট রেজাল্টেন্ট ফোর্স বা আমাদের যে নেট এফেক্ট বডির ওপর সেটা জিরো, এবং তার সাথে আমার এক্স ওয়াই প্লেন যদি আমি ধরি অনলি, তাহলে তাদের মোমেন্ট হবে জেড ডাইরেকশনে। ওকে, ওয়াই জেড হলে এক্স ডাইরেকশনে এবং জেড এক্স হলে ওয়াই ডাইরেকশন। তো মোমেন্ট এক্স এবং মোমেন্ট ওয়াই আর মোমেন্ট জেড, এই যে নেট মোমেন্টের এফেক্ট সেগুলোও কিন্তু আমার জিরো হবে। তো আমাদের থ্রি ডাইমেনশনালি যখন আমরা অবজার্ভ করছি কোনো বডিকে, মানে বেসিক্যালি এটাকে আমরা থ্রি ডাইমেনশনালি বলে থাকি নন কোপ্ল্যান, নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। ওকে, নন কোপ্ল্যানার ফোর্স সিস্টেম, সেখানে আমাদের যে ইকুয়েশনগুলো আছে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কটা পাচ্ছি? ছটা। তিনটে ফোর্সের পাচ্ছি, তিনটে মোমেন্টের পাচ্ছি। ওকে, এক্স ওয়াই প্লেনে আমরা রিপ্রেজেন্ট করবো, বাট মোমেন্ট নেবো কোথা থেকে? জেড থেকে। তো এটা হচ্ছে আমাদের থ্রি ডি ফোর্স সিস্টেম। আর যদি আমরা টু ডি ফোর্স সিস্টেম দেখি, ওকে, টু ডি ফোর্স সিস্টেম। ওকে, টু ডি ফোর্স সিস্টেমে কি আমাদের একটা কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করবো, এক্স ওয়াই। ওকে, এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমকে কনসিডার করব, এবং এর মধ্যে একটা আমি রিজিড বডিকে ধরে নিলাম যেখানে আমাদের ফোর্স অ্যাক্ট হয়েছে, ফোর্স অ্যাক্ট হয়েছে। তো এক্ষেত্রে আমার কি এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে যখন রিজলভ করব, তখন আমাদের নেট এফেক্ট এফ এক্স এ জিরো হবে এবং নেট এফেক্ট এফ ওয়াই তো আমার জিরো হবে। ওকে, এবং এখানে আমি মোমেন্ট কি নেব? মোমেন্ট এখানে সামেশন অফ এম জেড ইকুয়ালস টু জিরো। জেড কেন? তো এই যে সামেশন অফ এম জেড মানে আমি মোমেন্ট ইন জেড ডাইরেকশন, এটা বলার একটাই কারণ, সেটা হলো যে আমাদের এই যে বডিটা আছে, এই বডিটা
কোন ডাইরেকশনে মুভ করতে পারবে। প্রথম কথা হচ্ছে যে রোটেশনটা হবে এই বডিটা, সেটা এক্স ডাইরেকশনেও হওয়া সম্ভব নয়, কারণ এক্স ডাইরেকশনে আমার বডিটা রোটেট করতে পারবে না। এখানে যেহেতু ধরে নিচ্ছি আমি এই পেজটা হচ্ছে আমার প্লেনটা, ওকে, যে প্লেনে আমি ড্র করছি সেই প্লেনের এক্স ডাইরেকশনে আমার রোটেট করতে পারবে না বডিটা, ওয়াই ডাইরেকশনেও রোটেট করতে পারবে না বডিটা, এধারে ঘুরতেও পারবে না, এদিকেও ঘুরতে পারবে না, অনলি ফর ঘুরতে পারবে জেড ডাইরেকশনে। এই জেড ডাইরেকশনে আমার রোটেট করতে পারবে, ওকে, এই জেড ডাইরেকশনটাতে রোটেট করতে পারবে, ওকে, মানে বডিটা একমাত্র অনলি ফর এই ডাইরেকশনেই রোটেট করতে পারবে, এই ডাইরেকশনে। এই ডাইরেকশন ছাড়া সম্ভব নয়। মানে আমি এটা যদি জেড অ্যাক্সিস ধরি, এই প্লেন, এই এক্স এক্স প্লেন আর ওয়াই প্লেনের সাথে, মানে এই দুটো প্লেনের সাথে যে পারপেন্ডিকুলার এই যে প্লেনটা আছে, এই প্লেনের রেসপেক্টে কিন্তু আমার বডিটা রোটেট করতে পারবে। তার মানে একমাত্র জেড প্লেনের রেসপেক্টে বডির মুভমেন্ট হবে ক্লকওয়াইজ। তো যার কারণে আমি ফোর্স সিস্টেমটাকে 2D ফোর্স সিস্টেম বলছি, এবং মোমেন্ট অনলি ফর জেড ডাইরেকশনেই নিতে পারবে। ঠিক আছে, এক্স ডাইরেকশনেও ঘুরতে পারবে না, এক্স ডাইরেকশনে কখনোই ঘোরা এখানে সম্ভব নয়, এই এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে এক্স ডাইরেকশনে ঘুরতে পারবে না, ওয়াই ডাইরেকশনেও ঘুরতে আমার পারবে না, ওকে, ওয়াই ডাইরেকশনেও ঘুরতে পারবে না, এক্স ডাইরেকশনেও ঘুরতে ঘুরতে পারবে না, অনলি জেড ডাইরেকশনেই ঘুরতে পারবে বডি। তো যার কারণে আমি কিন্তু ফোর্স যখন রিজলভ করেছি তখন এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে যে যে দুটো প্লেনে আমার ফোর্স আছে, মানে এক্স ওয়াই প্লেন সিস্টেমটাতে ফোর্স আছে, এবং আমি তার মোমেন্ট পাচ্ছি তাহলে জেড ডাইরেকশনে, যেহেতু জেড ডাইরেকশনে একমাত্র রোটেশন পসিবল বডিটার, ওকে। তো এটা গেল আমার ফোর্স সিস্টেমটাতে আমার কি কি ধরনের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমি পাচ্ছি। তো আমি 2D ফোর্স সিস্টেমে তাহলে তিনটে আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন পাচ্ছি, বাট যদি আমার মোমেন্টের কেস না থাকে তাহলে মানে আমি অনলি ফর এই দুটো ইকুয়েশন, মানে যে ইকুয়েশন, মানে আমার যে প্লেনে আমি ড্র করছি সেই প্লেনে যে ইকুয়েশন থাকবে সেই দুটো ইকুয়েশনে আমাকে সলভ করতে হবে। এবং অবভিয়াসলি এখানে যে আমাদের মোমেন্টগুলো জিরো এসছে, এগুলো জিরোই থাকতে হবে। এদের ভ্যালু যদি জিরো না হয় তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন স্যাটিসফাইও হবে না এবং প্রবলেম সলভ করাও যাবে না। অবশ্যই এগুলোকে জিরো থাকতে হবে, এর মধ্যে কোনো ভ্যালু যদি জিরো না হয় তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে নেই, সোজা কথা, ওকে। ইকুইলিব্রিয়ামে থাকতেই হবে, তবে বডি সলভ করতে হবে। কিন্তু অঙ্ক যখন করব তখন কিছু ভ্যালু আমার দেওয়া থাকবে, কিছু ভ্যালু আননোন থাকবে, সেই আননোন গুলোকে সলভ করতে গেলে আমার এই ইকুয়েশন গুলোকে প্রয়োজন, ওকে। বেসিক্যালি আমরা যখন এখানে রিজিড মেকানিক্স বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সকে স্টাডি করব, সেখানে আমাদের 2D ফোর্স সিস্টেমকেই আমরা কনসিডার করব অনলি। আমরা 3 ডাইমেনশনাল ফোর্স সিস্টেম এখানে দেখবো না, আমরা 2D ফোর্স সিস্টেমকেই এখানে কনসিডার করব। আমার এই যতগুলো আননোন থাকবে ততগুলো যদি ইকুয়েশন থাকে তবেই আমার সেই প্রবলেম সলভ করা সম্ভব। তো 2D ফোর্স সিস্টেমে আমার যদি দুটো সলভ করার ইকুয়েশন থাকে তাহলে আমার দুটো আননোন থাকলে তবেই আমি সেটাকে দুটো ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো। যদি আমার দুটোর বেশি সংখ্যক যদি আননোন থাকে তাহলে এই দুটো ইকুয়েশনের দ্বারা আমি সলভ করব কি করে ফোর্স। মোমেন্ট যদি আমার সলভ করার হয় তখন আমি মোমেন্ট অবশ্যই ইউজ করব, বাট আমার যদি আননোন থাকে দুটো তাহলে আমি এই দুটো ইকুয়েশন দিয়ে সলভ করতে পারি, ওকে। বাট যদি দুটোর বেশি থাকে তখন কিন্তু আমাদের পক্ষে সেটা করা সম্ভব নয়, সলভ করা যাবে না, কারণ দুটোর বেশি আননোন থাকলে আমার দুটোর বেশি ইকুয়েশনও তো চাই, বাট আমাদের 2D ফোর সিস্টেমে দুটোই ইকুয়েশন, সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই, ওকে। আর একটা টপিক যেটা হলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিস্টেম, ওকে। এটা এর সাথে কানেক্টেড, যার কারণে এই জিনিসটা আমি বলে দিচ্ছি। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিস্টেম বলতে কি বোঝাচ্ছে, যে নাম্বার অফ রিঅ্যাকশনস ইকুয়ালস টু নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, ওকে। এটার মানে হচ্ছে যে আমাদের যে
নাম্বার অফ রিয়েকশনস মানে আমাদের যে ফোর্স বা মোমেন্ট যাই হোক না কেন সেগুলো হচ্ছে নাম্বার অফ রিয়াকশন, সেগুলো যদি আমার ইকুয়াল হয় নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের সাথে, মানে ধরে নিচ্ছি আমার দুটো আননোন আছে ফোর্সের, তো আমি এই দুটো ইকুয়েশন দিয়ে আমি সলভ করতে পারবো। ওকে, এবং আমার মোমেন্ট আননোন আছে একটা, তো আমি মোমেন্ট সলভ করতে পারবো এইভাবে একটা ইকুয়েশন দিয়ে। বাট যদি আমাদের এই ইকুয়েশনের সমান আমার আননোন না হয়, যদি বেশি হয়, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা ক্যালকুলেট করা সম্ভব নয় স্ট্যাটিক্যালি, মানে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের দ্বারা সলভ করা কিন্তু সম্ভব হয়ে উঠবে না, কারণ আমাদের 2D সিস্টেমে তিনটেই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে, দুটো ফোর্সের জন্য একটা মোমেন্টের জন্য। ওকে, আর 3 ডাইমেনশনাল ফোর্স সিস্টেমে কি আমার 6টা ইকুয়েশন আছে। তো এই 6টা ইকুয়েশনের থেকে যদি আমার এখন 7টা আননোন হয়ে যায়, তো আমি অবশ্যই এখানে 7টা ক্যালকুলেট করতে পারবো না, সম্ভব নয়। ওকে, মানে ফর অ্যান এক্সাম্পল আমার যে নাম্বার অফ রিয়াকশন গ্রেটার দেন, যদি আমার নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন যদি হয়ে যায়, ওকে, যদি গ্রেটার দেন হয়ে যায় মানে নাম্বার অফ রিয়েকশনটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে আমার বেশি হয়ে যায়, মানে আননোন যদি আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়, যেটা বললাম, সেটা কখনোই আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেটে দ্বারা কাজ করা সম্ভব নয়। তো এই যে কনসেপ্টটা আছে আমার, এই কনসেপ্টটাকে আমার বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সিস্টেম। ওকে, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সিস্টেম, এবং এটাকে সলভ করার জন্য আমাদের প্রয়োজন হয় কম্প্যাটিবিলিটি ইকুয়েশন। ওকে, কম্প্যাটিবিলিটি ইকুয়েশন আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালে গিয়ে দেখবো, বাট আমাদের এই কনসেপ্টটা দিয়ে রাখলাম কারণ আমরা যেসব প্রবলেমগুলো সলভ করবো সেগুলো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিস্টেম, বাট আমি এখানে সিস্টেম বলছি একটাই কারণে, কারণ আমার এখানে আমি বলতেও পারতাম যে ডিটারমিনেট বডি, বাট কোনো একটা সিঙ্গেল বডিকে আমরা যে ফেস করবো তা কিন্তু না, এখানে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন পাবো যেখানে মোর দেন ওয়ান বডি, টু বডি, থ্রি বডি থাকবে একে অপরের সাথে কানেক্টেড, যার কারণে প্রত্যেকটা বডির ওপর টোটাল যতগুলো ফোর্স আমার অ্যাড করছে, টোটাল যে আমার ওয়ার্ক হচ্ছে এখানে, সেই টোটাল সিস্টেমটাকে আমরা এখানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিস্টেম হিসেবে রিপ্রেজেন্ট করছি, যার কারণে আমরা সিস্টেম বলেছি। আমরা এখানে কোনো সিঙ্গেল কন্ডিশন থাকলে সেটাকে আমি বডি বলতে পারতাম, বাট এখানে টোটাল একটা সিস্টেম বলতে সেখানে দু তিনটেও বডি থাকতে পারে, তাদের টোটাল যে ফোর্স অ্যানালাইসিস সেটাকে আমরা এখানে সিস্টেম বলছি, যার কারণে এখানে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট সিস্টেম যেটাকে রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ রিয়াকশনস, মানে মোমেন্ট বা ফোর্স যাই আমরা ক্যালকুলেট করি না কেন আননোন, সেগুলো আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের যে সংখ্যা থাকবে তার সাথে সমান, মানে দুটো ফোর্স আমার যদি আননোন থাকে তো আমি এখানে দুটো ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো। একটা মোমেন্ট যদি আমার আননোন থাকে আমি এখানে একটা মোমেন্ট দিয়ে সলভ করতে পারবো, একটা মোমেন্ট ইকুয়েশন দিয়ে। ওকে, আমার 3D-4 সিস্টেমের ক্ষেত্রে যদি আমার 6টা আননোন থাকে তো আমি এখানের এই 6টা ইকুয়েশন দিয়ে সেটা সলভ করতে পারবো, বাট যদি আমার বেশি হয়ে যায় সেক্ষেত্রে সম্ভব নয়, যার কারণে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন লাগে। ওকে, যেখানে আননোন আমার ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের থেকে বেশি হয়, সেখানে আমি কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ইউজ করব এবং সেই সিস্টেমটাকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট সিস্টেম বলে, এবং এই জিনিসটাকে আমরা সলভ করবো স্ট্রেংথ অফ মেটেরিয়াল। আজকে একটা বেসিক টপিক দিলাম ইকুইলিব্রিয়ামের, পরের দিন আমরা বিভিন্ন 2 ফোর্স সিস্টেম, 3 ফোর্স সিস্টেম, 4 ফোর্স সিস্টেম এগুলো আমরা জানবো। ওকে, আজকের ভিডিওটা এইটুকুই, এবং আমি অনুরোধ করবো প্রত্যেকে ভিউয়ার্সের কাছে যে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন চ্যানেলের সাথে জুড়েছো। ওকে, কারণ ইউজফুল ভিডিও আসতেই থাকবে, এবং ক্লাস করতে থাকো, প্রত্যেকটা নলেজ এখান থেকে গ্যাদার করতে থাকো। পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ির মধ্যে আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে। ওকে, থ্যাংক ইউ।